আসসালামু আলাইকুম। আজকের রাত্রিকালীন ক্লাসে আমরা বিভিন্ন সময় পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা গতকালকে সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম, যেমন তোমাদের জানার জন্য কিছু বিষয় আছে, প্রশ্নগুলো তোমরা ভালোভাবে জানো না। কিরকম জানো না? প্রশ্ন চলে আসে যে আহ যেমন প্রশ্ন আসছিল কোনটা, আচ্ছা দাঁড়াও, একটা একটা সেকেন্ড, একটা এসআই কে অ্যাড করে নিই। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, একটা প্রশ্ন আসছিল, এই প্রশ্নগুলো কোনো অবস্থাতে ভুল করা যাবে না। সেটা হলো প্যানেল কোডের 212, 213, 214, 216, 216 ক। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বলা আছে যে এই ধরনের আশ্রয়ের ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেয়, স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেয়, তাহলে সেটি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে অপরাধ হবে। এখন এখানে প্রশ্নটা হলো, একটা হলো নিয়মিত মামলা, অর্থাৎ মামলা হয়েছে কেবল, সে একটা মামলার আসামি, ওয়ারেন্টের আসামি না, তার জন্য একটা ধারা। এরপরে একটা মামলা ওয়ারেন্টের পলাতক আসামি, তার জন্য একটা ধারা আছে, এরকম আসামি যদি কেউ আশ্রয় দেয়। এরপরে ডাকাতি মামলার আসামিকে কেউ যদি আশ্রয় দেয়, এরকম বিভিন্ন বিষয় আছে। তো এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। আর এখানে আমরা যেমন একটা প্রশ্ন হলো যে, কর্ণমুখ পুলিশের একজন সাব ইন্সপেক্টর গলায় রশি দিয়ে আত্মহত্যা সংক্রান্ত একটা ঘটনা তিনি জানতে পেরে একজনকে তলব করেন, কিন্তু সে পুলিশের নিকট হাজির হয়নি। তার মানে এটা হলো কি, কোন পুলিশ অফিসার অপমৃত্যুর ঘটনা তদন্তকালে তিনি যদি জানতে পারেন এই অপমৃত্যুর ঘটনা সংক্রান্তে কোনো ব্যক্তি কিছু জানেন, তিনি ওই ঘটনার সম্পর্কে যে বিষয়টা জানে তাকে তার সম্মুখে বলার জন্য নোটিশ দিতে পারেন। এখন এই নোটিশ পাওয়ার পর, নোটিশটা কত ধারা অনুযায়ী দেন? সিআরপিসির 175। 175 টাকা। এখন এই নোটিশ দেওয়ার পর যদি ওই ব্যক্তিটা পুলিশের নিকট হাজির না হয়, তাহলে তার অপরাধটা কত ধারায়? পেনাল কোডের 100 কত ধারায়? 87। কি, কে বাবা? 187 একশো পাইলে কোথায় তুমি? একশো চুয়াত্তর 174 স্যার। 174 স্যার। বোঝো আমার ছাত্র কি বললো। বিষয়টি হলো যে, একজন পুলিশ অফিসার তিনি অপমৃত্যুর ঘটনা তদন্তকালে তিনি জানতে পারলেন, তিনি জানতে পারলেন যে এই ঘটনার সম্পর্কে একজন ব্যক্তি জানেন। তিনি তাকে নোটিশ করেছেন কত ধারা অনুযায়ী? সিআরপিসির 175 ধারা একশো অনুযায়ী। পঁচাত্তর ধারণ স্যার। এই নোটিশ পাওয়ার পর তিনি আসেন নাই, তাহলে তার অপরাধটা কত ধারায়? 174 ধারা পেনাল করে স্যার। আচ্ছা, এখন এখানে যদি প্রশ্ন এরকম আসে যে কর্মমুখ পুলিশ অফিসার অপমৃত্যুর ঘটনা তদন্তকালে তিনি জানতে পারেন এই ঘটনা সংক্রান্তে একজন ব্যক্তি জানেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? কি করণীয় হবে? স্যার 175 ধারায় নোটিশ দেবে স্যার। হ্যাঁ, এটাই চালাকি। আমরা এই যে অন্যরা বোঝে নাই, এখানে কথাটা হবে সংশ্লিষ্ট পুলিশ অফিসার তিনি সিআরপিসির 175 ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে অপমৃত্যুর ঘটনা সংক্রান্তে জ্ঞাত হওয়ার লক্ষ্যে নোটিশ প্রদান করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? আর ক্লিয়ার যদি স্যার। প্রশ্ন আসে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন, কর্মমুখ পুলিশ অফিসার তিনি অপমৃত্যুর ঘটনা তদন্তকালে জানতে পারেন খনামক ব্যক্তি এই অপমৃত্যুর বিষয়ে তিনি অবগত আছেন। কর্ণামক পুলিশ অফিসার খকে তার সম্মুখে হাজির হওয়ার জন্য নোটিশ দিলে সে হাজির হয় নাই, এক্ষেত্রে তার অপরাধটা কত দাঁড়ায়? 174 ধারা পেনাল একশো করে স্যার। চুয়াত্তর স্যার প্যানেল কোডের। 174 ধারায়। একটা লাইনে থাকো। তাহলে এখানে কি হলো, আমরা বিষয়টা বুঝতে পারলাম, এই তো। আচ্ছা, আহ কর্ণমুখ ব্যক্তি, কর্ণমুখ ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন নারীর গায়ের ওড়না টান দিয়ে নিয়ে যান, এটা কত ধারায় অপরাধ তার? 354। 290 ধারা পেনাল করে স্যার। এটা কি 354 হবে? এক 354 হবে।
হুম? জি জি। কত হবে এটা, বলো। কত হবে এটা? এখানে স্যার যেহেতু নারী, 254। নারী একটা, শিশুর 10। কেন নারী শিশুর 10 হবে? এটা চুরি ঘটনা হয় না? আমার প্রশ্নে কি বলা আছে যে ক নামক ব্যক্তি যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে খ নামক নারীর গায়ের ওড়না টান দিয়ে নিয়ে যায়? ঠিক, কারেক্ট স্যার। আমার তাহলে কথা কি তিনশো বুঝতে ছাপ্পান্ন পারছো? জি স্যার। 356 হবে কেন এখানে? 379। কি 356? তোমরা কি বলো না বলো? একটা নারী, সে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একজন তার ওড়নাটা টান দিয়ে নিয়ে চলে গেছে, এটা তো চুরি। তাহলে এই প্রশ্নে যদি উল্লেখ করা থাকতো যে ক যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে ওড়নাটি টান দিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু অন্য ধারা আসতো। আমার কথা কি বুঝতে পারছো? স্যার কি? স্যার স্যার, হ্যাঁ এটা স্যার, বলো। এটা প্রশ্ন থেকে দেহবরণ চুরি যায়। হয়েছে না? আরে দেহবরণ চুরি বোঝো না, ঘোড়াটির দেহবরণ চুরি বলতে কোনো শব্দ নেই। দেহবরণ চুরি বলতে কোনো শব্দ নাই, তিনশো এটা হলো ওই যে, ছাপ্পান্ন হচ্ছে স্যার বাহিত চুরি স্যার, দেহবরণ চুরি না তো স্যার। তুমি বুঝবা না, কোনো বাহিত টাহিত না। 356 কি জানো? তোমাদের নতুন মানুষ তোমরা, কাপড় খুলে নেয়া, ল্যাংটা করে দেয়া, বিবস্ত্র করা। এটা বিএনপি যখন ক্ষমতায় ছিল, সচিবালয়ের অফিসাররা যাইতেছিল, তাদেরকে ধরে ল্যাংটা করে যাতে অফিস যেতে না পারে। বুঝতে পারছো? তোমাদের এই জন্য সমস্যা, তোমরা তো বোঝো না। দেহবরণ চুরি বলতে কিছু নাই। এখানে প্যানাল কোডে যে শব্দটা উচ্চারণ করা আছে, অর্থাৎ অপহরণ। 369 না এটা? কত ধারা? দেহবরণ চুরি স্যার 369 স্যার। 369-এর মানেটা কি জানো? একটা মানুষের বা একটা বাচ্চার শরীরে অনেকগুলো গয়না আছে, বা তার কাছে অনেক টাকা পয়সা আছে, এগুলো কাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে অপহরণ করেছো। বিষয়টা ক্লিয়ার? এগুলো কেড়ে নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু যখন এটা কেড়ে নিবা তখন আর ওই 369 হবে না। কথাটা কি বোঝা গেছে? স্যার এগুলো হলে ফাও পড়ছো তো। আর 356 হলো বল প্রয়োগ, কাপড় খুলে নেয়া ইচ্ছা করে জোরপূর্বক। আর এটা তো চুরি। ওড়না, ওড়নার একটা দাম আছে না? স্যার কেন, মেয়েটার যদি ব্যাগটা নিয়ে টান দিত, তাহলে কি হতো? তাহলে কি চুরি হতো না? ব্যাগটা জি দিলে স্যার। চুরি হতো স্যার। তাই দোষ- ওড়না কেন চুরি হবে না? আমার প্রশ্নে কি বলা আছে যে যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে? এই জিনিসগুলো সবসময় খেয়াল করবা, তোমার প্রশ্নের উপরে নির্ভর হবে। অর্থাৎ প্রশ্ন যেভাবে আসবে তখন সেভাবে তোমার ধারা চিন্তা করতে হবে। সামান্য একটু বিষয় আছে। একজন নারী রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা লোক ভিড়ের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এটা কি যৌন নিপীড়ন হবে? না স্যার। এই জিনিসগুলো আগে বোঝো। যাই হোক, আমরা চলে আসি। আহ, একটা জিনিস, একজন নারী, এখানে প্রশ্ন হলো স্বামীর ভালোবাসা, এটা আমাদের প্রয়োজন নেই, একত্রিত হয়ে অবৈধভাবে দখলকৃত বাচ্চার দরকার নেই। আচ্ছা, টহলরত 3 জন পুলিশ সদস্য একজন সন্দিগ্ধ চোরকে তাড়া করিলে উক্ত চোর কিছু চোরাই মাল ফেলে পালিয়ে গেলে উক্ত চোরাই মাল পুলিশ নিজেরা ভাগাভাগি করে না, এটা কত ধারা? বলো। আত্মসাৎ হয়েছে স্যার। কত ধারায় অপরাধ ভালো করে বোঝো। একটা প্রশ্ন আসছিল তোমাদের, তোমরা কি জানো কিনা জানি না। একজন পুলিশ অফিসার, না একজন সাব ইন্সপেক্টর চেকপোস্ট ডিউটি করতেছেন, হঠাৎ করে একটা ব্যক্তি পুলিশের চেকপোস্টের সামনে এসে একটা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পুলিশের করণীয় কি? এটা প্রশ্ন আসছিল, তোমরা জানো কি এরকম? আর এটা বিআরএস সম্পর্কে স্যার, এটা না না, জমা লাগবে ওদের স্যার, কথা পুলিশ কি অফিসাররা। প্রশ্ন আসছিল তোমরা জানো?
বিচার আসছিল। আসছিল স্যার। অনেকে অনেকে চোরাই মাল হিসেবে তোমরা উত্তর দিয়েছো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে তোমরা উত্তর দিয়েছো, তাই না? কিন্তু তা না। কারণ পুলিশের চেকপোস্টে এসে একটা লোক একটা মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে। প্রশ্নে কিন্তু বলা নাই যে ওই লোকটাকে পুলিশ চিনেন বা জানেন। তাহলে মোটরসাইকেলটার মালিক কে এখন পরিত্যক্ত না? জি স্যার। এই জব্দ তালিকা বলে হেফাজতে নেওয়া এতটুকু হলো পুলিশ এটা। কত ধারা সেটা, বেলাল হোসেন? পুলিশ ইন 25। কত ধারা বেলাল হোসেন এটা? তার পুলিশের 25 দ্বারা স্যার। আর কোন ধারা হবে না? না স্যার, এখানে তো স্যার 26 আসবে না 27 স্যার। পর্যন্ত আছে নিষ্পত্তি সঠিক বিষয়। উত্তর পুলিশ আইনের 25 ধারা। তো এরকমই একটা প্রশ্ন আসে যে টহলরত পুলিশের সদস্যগণ রাস্তায় ডিউটি করা কালে একজন চোরকে ধরে ফেলেন। ধরার পর তারা কি করলো? দুঃখিত, একটা চোরকে ধাওয়া করেন। চোর কি করলো? কিছু মালামাল ফেলে পালিয়ে গেল। পুলিশ সদস্যগণ কি করলেন? এই মালামালগুলো নিজেরা ভাগ করে নিলেন। সেটা কত ধারা? 409 হবে স্যার। আত্মসাৎ 303, 403 আর 409। দুইটা ধারা হয় কিভাবে? কত ধারা হবে এটা সেলিম? স্যার 403 ধারা 409 স্যার। স্যার। না, এটা 403 ধারা হবে, 409 হবে না। 409 হলে তো এটা কোনো। এটা 403 ধারা হবে। পুলিশের দায়িত্ব ছিল এই স্যার মালের যে 403 হলে প্রকৃত যে মালিক তাকে খুঁজে বের করে তার নিকট হস্তান্তর করা অথবা থানায় দেয়া। বুঝতে থানায় পারছো? বোঝা স্যার। স্যার, স্যার অপরাধমূলক বিষয়ের বঙ্গের যেটা আর কি স্যার। হ্যাঁ, এটা অপরাধমূলক আত্মসাৎ। অপরাধমূলক আত্মসাৎ বা তসরুপ যেটাকে হবে তো এটা 400 স্যার নয় এটা তো তখনই ওই যে হতো। এই ইসমাইল, ইসমাইল আন্দাজে উল্টাপাল্টা কথা বলো না। স্যার 409 তখনই হতো যদি কিনা সেখানে প্রশ্নে উল্লেখ করা থাকতো যে ক নামক পুলিশ সদস্যরা তারা এই সম্পত্তির জিম্মাদার হয়ে সেখান থেকে কিছু আত্মসাৎ করেছেন। জিম্মাদারের কথা এখানে বলা নাই। বোঝা গেছে প্রশ্নটা? পুলিশ স্যার চোরকে ধাওয়া করেছে, চোর মালামাল ফেলে দিয়ে পালিয়ে গেছে। পুলিশ কি করলো? এখন তো পুলিশ তো জানে না এই মালামালের মালিক কে। পুলিশের কাজ ছিল ওই মালামালটা এই 25 ধারা অনুসরণ করে জব্দ করে থানা হেফাজতে জমা দেয়া, আদালতকে জানানো, এই তো, বা মালিককে খুঁজে বের করা। সে না দিয়ে নিজে খেয়ে ফেলছে, তাহলে কত ধারা হবে? ঠিক আছে 403 স্যার। 3 হবে স্যার। চারশো অপরাধ। তিন 403 ধারা। আচ্ছা, আমরা কি লিখবো তাহলে? আমরা লিখবো পেনাল কোডের 403 ধারায় উল্লেখ করা আছে কোন সম্পত্তি তছরূপ বা আত্মসাতের কথা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি প্রাপ্ত হয়ে সেই সম্পত্তির মালিককে না খুঁজে নিজে আত্মসাৎ করেন বা নিজের কাছে ব্যবহার করেন, তাহলে তিনি পেনাল কোডে 403 চারশো ধারা। তিন ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে এই পুলিশ সদস্যগণ চোরাই সম্পত্তি রাস্তায় পেয়ে নিজের কাজে ব্যবহার করা বা ভাগাভাগি করে নেয় পেনাল কোডে 403 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এখানে তুমি উত্তর দেখে পাবা না চোর ধরলে কি হইতো, ফেলিয়ে গেলে কি হবে, 379, 25, 550, 14 নম্বর কাজ। প্রশ্ন কি রকম? চোরাই মাল প্রাপ্ত হলে পুলিশের করণীয় কি? কত ধারা হবে এটা? 25 দ্বারা। 550 স্যার। এ বেলাল, তুমি পড়ো না কেন? 550। চোরাই মাল প্রাপ্ত হলে পুলিশের করণীয় কি? এটা সিআরপিসির 550 ধারা। চোরাই মাল 550 স্যার। তা তুমি কি উত্তর দিলে এতক্ষণ? চোরাই মাল 550 ধারা। তাহলে চোরাই মাল 550 ধারা। তাই এখানে চোরাই মাল কখন? আপনি যখন একটা জায়গায় কোনো ব্যক্তির নিকট চোরাই মাল প্রাপ্ত হবেন, কিন্তু একজন চোর মালামাল ফেলে পালিয়ে গেল, আপনি ভাগ করে নিলেন, সেখানে কি 550 আসবে? না স্যার। কেন? ব্যবহারিক বা ভুলগুলো সন্দেহ করবো না। গভীর রাতে ক চুরি করিবার জন্য ঘুমন্ত ক্ষয়ের বাড়িতে ঢুকেন।
কোনো একটা শব্দে ক্ষয়ের ঘুম ভেঙে যায়। খ, বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ঘরের মধ্যে ককে দেখিয়া তাকে আটক করিবার চেষ্টা করে। ক, চাকু দ্বারা খকে গুরুতর আঘাত করিয়া চোরাই মাল সহ পালিয়ে যায়। কত দ্বারা ওটা? এর দোষো 394 স্যার হবে স্যার। 394 স্যার। এখন আমি তোমাদেরকে কি শেখাবো? এখানে 14 নম্বর গোষ্ঠীর দল 325, 326, দণ্ডনীয় হইতো, এ হইতো, সে হইতো, লাস্টে লিখে রাখছে 394। কি লিখবা তুমি? কত চুরি দেখি। থেকে তো স্যার দস্যুতা পরিণত হয়। অর্থাৎ চুরি কখন, তার মানে প্রশ্ন হলো একজন চোর, একজন চোর একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। হঠাৎ করে গৃহকর্তা সেখানে জেগে উঠলে চোর কি করলো? এই গৃহকর্তাকে, চোর গৃহকর্তাকে কি করেছেন? আঘাত করে মালামাল নিয়ে চলে গেছেন। তাহলে আমাকে বুঝতে হবে যে চুরি কখন দস্যুতায় পরিণত হয়, এই তো নাকি? চুরি জি কখন স্যার। দস্যুতায় পরিণত হয়, তাই না? কি আমার কথা কি তোমরা বুঝতে পারছো না স্যার। বোঝো নাই? স্যার, চুরি কখন জি স্যার। দস্যুতায় পরিণত হয়। তাহলে চুরি কখন দস্যুতায় পরিণত হয়, এই প্রশ্নের উত্তর কি 300, চুরি দস্যুতা করতে গিয়ে যদি কাউকে আঘাত করে, জখম করেন, সেক্ষেত্রে কি ওই 325, 326 আসবে? আমার কথা উত্তর দাও। না স্যার, না স্যার, আসবে না। আর আমি এখানে তো কি স্যার শেখাবো? এখন আমি 394 স্যার স্পেসিফিক তো বলা আছে স্যার। এখন সে তো লেখছে বাবা, এখানে 7, 8, 12টা লাইন লেখছে, 4, 13, 14টা লাইন লেখছে। ফেল খালি খালি করো তোমরা। স্যারের আশা করে আসছো, ওই যে কে জানি কি বলে না, যে কার কাছে বিয়ে বসলাম, সেরকম সমস্যা আর কি। তো এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। আমার কথা বুঝতে পারছো? আমরা সঠিকটা লিখবো যদি এরকম প্রশ্ন আসে। মনে করো প্রশ্ন আসছে, আপনি একজন সাব ইন্সপেক্টর, আপনি জানতে পারলেন একজন ব্যক্তিকে অন্যায়ভাবে একটা বাড়িতে আটক রাখা হয়েছে। আপনি তাৎক্ষণিকভাবে উদ্ধার না করলে তাকে মেরে ফেলতে পারে, বা আপনাকে থানার অফিসার ইনচার্জ জানালেন একজন ব্যক্তিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, আপনি এখন এগিয়ে উদ্ধার করেন, নইলে আপনার নামে রিপোর্ট দেবো। আপনি ভয়ে গিয়ে সেখানে উদ্ধার করলেন। এটা কখনো আইনে মানে না। আমার কথা কি বুঝতে পারছো? কারণ এর পিছনে 100 ধারা পড়ে না স্যার। 100 ধারায় বলা আছে, আস্তে নাজবুল, 100 ধারায় বলা আছে যে যে ব্যক্তিটাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, এরকম সংবাদ যদি আপনি জানতে পারেন, তাহলে আপনাকে তল্লাশি পরোয়ানা নিয়ে তাকে উদ্ধার করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা কি বুঝছি? আমাদের এই এই জিনিসগুলোই আমাদের কিন্তু ভুল। আমাদের ভুলের কারণে আমরা নাম্বার কম পাচ্ছি। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমাদের ভুলের কারণে আমরা নাম্বার কম পাচ্ছি। আচ্ছা, প্রশ্ন হলো, তাহলে আমরা কি দেখলাম? যে একজন ব্যক্তি একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছেন, একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করলেন। তো চুরি করতে প্রবেশ করে মালামাল নিচ্ছেন, হঠাৎ করে গৃহকর্তা জেগে ওঠে। এখন গৃহকর্তা জেগে ওঠে চোরকে বাধা দিলে, চোর মিয়া কি করলেন? ওই গৃহকর্তাকে একটা ছোরা দিয়ে আঘাত করেন। ফলে গৃহকর্তা রক্তাক্ত জখম হয়। গৃহকর্তা তখন চোর কি করলেন? মালামালগুলো নিয়ে পালিয়ে গেলেন। এখন তুমি যদি গাইডে দেখো 325, 326 ইত্যাদি দেয়া আছে, এটা সঠিক না। সঠিক উত্তর হলো পেনাল কোডের 394। কারণ আমরা যদি পেনাল কোডের 390 ধারা পড়তে যাই, সেখানে বলা হয়েছে চুরি কখন দস্যুতায় পরিণত হয়। কি বলা আছে? চুরি কখন দস্যুতায় পরিণত হয়। এখন এই চুরি কখন দস্যুতায় পরিণত হয়, এই বিষয়টা আমরা দেখতে গেলে আমরা দেখব যে পেনাল কোডের 394 ধারায় বলা হয়েছে যে দস্যুতা সংগঠন কালে আঘাত করা। তাহলে কি এটার উত্তর 394 হবে? কি তোমাদের মতামত কি? জি স্যার, 394 হবে স্যার। 394 স্যার। এই শোনো, গাইডে একজন লেখলো কত সুন্দর করে, এই গাইডে লেখছে বলে তার বইটাকে তোমরা সরল মনে অনুসরণ করবা না। তোমাদের দায়িত্ব হবে মূল বইটাকে অনুসরণ করা। মূল বইয়ের কোনো বিকল্প নাই। আমার কথা কি বুঝতে পারছো? আর এই স্যার। কথায় কথায়, যেমন তোমাদের প্রশ্নগুলো আমরা দেখি,
একটা প্রশ্ন যখনই পরীক্ষা নেই, যতই পড়াই না কেন, পরীক্ষা নেওয়ার সময় যদি দেই যে আপনার করণীয় কি বা এই কাজে, যেমন প্রশ্ন চলে আসছিল, এটা পরীক্ষা প্রায় সময় আসে, যে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে পুলিশ অফিসারের করণীয় কি। এখানে কিন্তু কোনো পদের কথা বলা হয়নি। তাহলে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে এই প্রশ্নের উত্তর আমরা যদি দেখি, বিভিন্ন গাইডে লেখা আছে, জিডি করবেন, ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন, পিআরবি 120, সিআরপিসির 150, আবার ম্যাজিস্ট্রেটকে জানাবেন, ইত্যাদি লেখা আছে। আসলে সিআরপিসির 150 আর পিআরবি 120, এ দুটো সম্পর্কে তারা সব সময় ভুলে লেখে, আগামীতেও ভুল লিখবে। এ দুটো এখানকার জিনিস না। 302 অর্থাৎ পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে একটা প্রশ্নের উত্তর লেখা শুরু করতে হবে পিআরবি 302 এর। 302 এর খ। এখানে আর কিচ্ছু আসবে না। হ্যাঁ, এখন যদি প্রশ্ন আসে, আপনি থানার অফিসার ইনচার্জ, আপনি থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকাকালে আপনার হাজতের একজন আসামি মারা গেছে, তখন আপনি কি করবেন? তখন হয়তো আপনি বলতে পারেন যে আমি এই মৃত্যুর বিষয়টা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করব। লিপিত করে খবর এরপর বাসাবাদী করো স্যার। পিআরবি 302 এর খ অনুযায়ী আমি ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবগত করব, এবং নিজেই সিআরপিসির 174 ধারা অনুযায়ী সুরথাল প্রতিবেদন প্রস্তুত করব, এবং বিষয়টি সংক্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব। এক, এখন এই প্রশ্নগুলোর উত্তর আমরা বিভিন্ন ভাবে বাড়াতে বাড়াতে এত বড় দিয়ে দিই। এটা আমাদের ভুল। কি আমার কথা কি ঠিক আছে? জি জি স্যার। স্যার, আপনার কথা ঠিক আছে স্যার। যেমন আমরা একটা প্রশ্ন যে পরীক্ষায় এবার আসছিল, তোমাদের প্যানেল কোডের 309 ধারার প্রশ্ন, সবাই তো জানো 309 ধারার প্রশ্ন। প্রশ্নটা এরকম চলে আসছিল যে একজন নারী স্বামীর সাথে অভিমান করে তার 3 মাসের শিশু বাচ্চাকে নিয়ে নদীতে লাফ দেয়। নারীটি প্রাণে বেঁচে গেলেও শিশুটি মারা যায়। এখন এখানে চাওয়া হয়েছে নারীটির অপরাধ। এখন অনেকে কি বলছে, এখানে তার স্বামীর প্যানাল কোডের 306 ইত্যাদি ইত্যাদি দিয়ে দিচ্ছে। আসলে ঘটনাটা তা নয়। নারীটি বেঁচে যাওয়ায় তার অপরাধটা হলো 309, তিনশো এবং নয় তার কোলের শিশু মৃত্যুবরণ করে তার অপরাধটা হবে প্যানাল কোডের 302 ধারায়। কেন 302। 302 তিনশো ধারা দুই। হবে? এ কারণেই 302 ধারাটা হবে, নারীটি জানে যে এই ছোট বাচ্চাটাকে নিয়ে পানিতে লাফ দিলে এই বাচ্চাটা আর বাঁচবে না। আমি তো মরবো, মরবো, বাচ্চাটাও মরবে। সে নিশ্চিত জানে পানিতে লাফ দিলে এই বাচ্চাটা মারা যাবে। আমার কথা কি বুঝতে পারছো? বুঝতে পেরেছি স্যার। শোনো, একজন লোক একটা লোককে ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করেছে, কত ধারায় শাস্তি? তিনশো তিনশো দুই দুই স্যার। ছোড়া 302। দিয়ে আঘাত করে মেরে ফেলেছে, কত? 302 তিনশো দুই স্যার। বালির চাপা দিয়ে মারছে, কত? 302 স্যার। 302। বিষ মুখে দিয়ে বলছে তুই মর, 302 পানিতে চাইপা ধরে মারছে, এটা কত? 302 302 স্যার। কাছে কাছে এখানে অনেক গাইডের ব্যক্তিরা 304 ইত্যাদি, এ সমস্ত ভুয়া আলাপ। আমরা সঠিকটা দেব, কোন গাইডে কি লেখলো এটা দেখার বিষয় না, আমরা মূল বইটাকে অনুসরণ করব। আমার কথা কি বুঝতে পারছো? জি কি বোঝা স্যার। নাই? জি স্যার, বুঝতে পারছি আমরা। আচ্ছা, আহ আচ্ছা, একজন ব্যক্তি, একটা বাড়িতে আগুন লেগেছে। প্রশ্নটা হলো, কয়ের 3 তলা বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন যায়, তারা গিয়ে একটা শিশুকে বাঁচানোর জন্য নিচে জালের মধ্যে ফেলে দেয়, কিন্তু এই শিশুটি জালের মধ্যে না পড়ে বাইরে পড়ে মারা যায়। এক্ষেত্রে এই যে ফায়ার সার্ভিসের লোকটা যে শিশুটিকে নিচে ফেলে দিল, তার কি অপরাধ হবে? অপরাধ হবে হবে না না স্যার। স্যার, পেনাল কোডের 92 ধারা অপরাধ হবে হবে না না স্যার। স্যার। Good, মনে আছে। নাজমুল, স্যার পরীক্ষা টরীক্ষা ভালো করে দাও, এবার আবার উল্টাপাল্টা করো না। বুঝতে পারছো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার, দৌড়াবেন স্যার। আল্লাহ বাদশা। ছেলে, নাজমুল ভাই একটু ভালো অ্যান্সার করে স্যার। ছেলে ও ভালো করে, কিন্তু ওই যে পরীক্ষার হলে গিয়ে মাথা নষ্ট হয়ে যায়। বুঝো নাই? দোষ তো তোমাদের না, দোষটা হলো আমাদের মতো মাস্টারের। স্যার গাইডের আবার 304 দিয়েছে স্যার। আরে ঘোড়া ডিম 304 হবে কেন এখানে?
92 ঠিক আছে স্যার, হেরা দিচ্ছে স্যার যে অবহেলার ধরুন অনেক না, গাড়ি লাগছে স্যার। এটা তো অবহেলা কিছু ব্যতিক্রমে না। বলা আছে। শোনো, ব্যতিক্রমে বলা আছে যে একটা শিশু, একটা লোক একটা বাঘের সামনে পড়েছে। একটা লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো একটা লোক বাঘের সামনে পড়েছে। তার ধারণা বাঘটা হয়তো ওই লোকটাকে খেয়ে ফেলবে। সে তখন কি করলো, তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ওই বাঘটাকে গুলি করলো, কিন্তু গুলিটা বাঘকে না লেগে ওই লোকটাকে লাগে এবং সে মারা যায়। এটা তো সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। ক্লিয়ার স্যার। এই জিনিসগুলো খেয়াল রাখবা। তো কে কি লেখলো কে কি বললো সেটা দরকার নেই। এগুলো অনেক খাঁচা। ক, খ ও গ চয়ের বাড়িতে দস্যুতা করিবার জন্য প্ররোচনা দেয়। সে মতে খ, গ এবং চয়ের বাড়িতে দস্যুতা সংগঠন করে তাই খুন করে। আচ্ছা, বিষয়টা কি? প্রশ্ন হলো যে দস্যুতা সংগঠনকালে, অর্থাৎ যদি প্রশ্নটা এরকম আসে, ক এবং খ রাত্রিকালে গয়ের বাড়িতে চুরি করতে যায়। হঠাৎ করে গ চোরকে দেখে ফেলে। চোরেরা মালামাল নেওয়ার উদ্দেশ্যে গকে ধারালো ছোরা দিয়ে আঘাত করে। ফলে গ ঘটনাস্থলে মারা যায়। এক্ষেত্রে ক এবং খ এর অপরাধ কি? বলো। চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে গৃহকর্তা জেগে উঠায়, গৃহকর্তাকে তারা আঘাত করে মেরে ফেলেছে। এটা কত ধারা হয়েছে? 302 স্যার। কোনশো টাকা দেবো না স্যার? এটা খুন ছ ডাকাতি স্যার। তোমাদের না, মাথা ক কি খ গ নষ্ট? এটা তিনটা তিনটে দুইজন ধাঁধা লোক কি স্যার। খুন সহ ডাকাতি হয়? না না স্যার। তাহলে? এটা স্যার 302 স্যার। আর যেহেতু চুরি করতে গিয়ে আঘাত করে মালামাল নিতে ছিল, 394 সাত। 394। 394 হবে স্যার। হ্যাঁ, কিন্তু গাইডে দেখবা 457, এটা ওটা, এটা তোমরা মানবা না। তার মানে উত্তরটা আমরা কি লিখবো? আমরা লিখবো প্যানাল কোডের 390 ধারায় উল্লেখ করা আছে চুরি কখন দস্যুতায় পরিণত হয়, এবং 302 ধারায় উল্লেখ করা আছে খুনের শাস্তির কথা। আলোচ্য প্রশ্নে দেখা যায় যে ক এবং খ গয়ের বাড়িতে চুরি করাকালীন তাকে আঘাত করেছে এবং এই আঘাতের ফলে গয়ের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে তারা 392/302 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। বিষয়টা ক্লিয়ার? যদি মারা না যেত 394 হতো। যেহেতু মারা গেছে, দুটো অপরাধ সংগঠিত, একটা খুন এবং একটা দস্যুতা। বিষয়টা ক্লিয়ার? Yes, স্যার। শোনো, পেনাল কোডের 382 ধারার যে বক্তব্যটা আছে, এটা কি তোমরা জানো? চারজন চোর পকেট মারতে গেছে, সাথে চারজন। এই উদ্দেশ্যে গেছে যে সে যখন বাসে পকেট মারবে, যদি ধরা খায় তাহলে তার সাথের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে আসবে। এই এই চিন্তা করেই সে পকেট মারতে গেছে। তার অপরাধটা কত ধারায়? 382 স্যার। 382। আচ্ছা, 382 একটা কথা আছে না, যে মৃত্যু বা গুরুতর আঘাত করিবার প্রস্তুতি নিয়ে চুরি সংগঠিত করে না? জি স্যার, জি স্যার। আসলে চুরি যখন করবে তার মানেটা কি? অর্থাৎ একজন ব্যক্তি একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছেন। তো স্বাভাবিক চোর কোনো বাড়িতে চুরি করতে গেলে সে কি করে? কিছু অস্ত্র শস্ত্র নিয়ে যায়। তো সে কি করছে, তার কোমরে ছোড়া বা পিস্তলটা এমন ভাবে ঝুলিয়ে রেখেছেন, এই উদ্দেশ্যে নিয়ে গেছেন সে যদি চুরি করা কালে বাধাগ্রস্ত হয় তাহলে এই অস্ত্রটা দিয়ে আঘাত করে সে সেখান থেকে বের হয়ে চলে আসবে। কথাটাকে বুঝতে পারছো তুমি? জি অস্ত্রটা স্যার। নিয়ে গেছেন এই উদ্দেশ্যে, চুরি করতে গিয়ে বাধাগ্রস্ত হলে ব্যবহার করবে, অন্যথায় এটা ব্যবহার করবে না। তাহলে এই প্রস্তুতি নিয়ে সে যে গেছেন, এটা কত ধারায় অপরাধ? 382 পেনাল্টি স্যার। 382 স্যার। 382 আচ্ছা, ভালো কথা। এই রকম ছোড়া সে নিয়ে গেছেন, বড় একটা অস্ত্র নিয়ে গেছেন,
হঠাৎ করে গৃহকর্তা জেগে উঠেছে, সে গৃহকর্তাকে আঘাত করেছে। এটা কত ধারা? স্যার 394 স্যার। 94 স্যার। কারণ আমরা অনেকেই জানি না, যদি কখন প্রশ্ন আসে সংজ্ঞা লিখুন দস্যুতা, শুধু আমরা একটা ধারা দেই যে চুরি দস্যুতায় পরিণত হয়, কিন্তু কি স্যার জোরপূর্বক বলপূর্বক আদায় আছে স্যার। সম্পত্তি আদায় যে দস্যুতায় পরিণত হয়, এটা আমরা অনেকেই জানি না। জানি কি? তার মানে কি? এটি হলো বলপূর্বক আদায়। যে আমি যদি আটক হই, যেমন একটা বাড়িতে 4 জন লোক চুরি করতে গেছেন, চুরি করতে গিয়ে একটা ভিতরে ঢুকছেন, একজন রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজন উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন, আর একজন মালামাল নিচ্ছেন। উদ্দেশ্য কি? এই 3 জন কি জন্য? তারা ওই যারা ঘরে ঢুকেছে তারা যদি কোনো কারণে ধরা খায়, এরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। হাট বাজারে দেখো না, পকেট মার ধরলে মারার লোকের অভাব নাই, হঠাৎ করে দেখে ডাইন বামে কোথায় চলে গেছে। এটি 382 ধারা। কিন্তু যদি এদের মধ্যে তারা ভিতরে ঢুকে বাড়িয়ে রাখে, বলে চুপ, কথা বলবি না, তখন আর জোরপূর্বক সম্পত্তি আদায় থাকবে না, সেটি তখন দস্যুতায় পরিণত হবে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এই জন্য প্যানাল কোডের 390 ধারায় বলেছে চুরি এবং জোরপূর্বক সম্পত্তি আদায়, এটাই দস্যুতায় পরিণত হয়। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার, মূল বইয়ের 2টা পার্টেই লেখা আছে স্যার। হ্যাঁ, এই যে দেখো প্রশ্নটা পরীক্ষা আসছিল, আমি এখন তোমাদের কি বুঝাবো দেখো। ক, তাহার স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে 1 বছরের শিশুপুত্র সহ নদীতে ঝাঁপিয়ে পড়েন, জেলেরা ককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করিল, শিশুটি মারা যায়। এই প্রশ্নের 304, 306 ইত্যাদি লিখে রাখছে, 309। এই যে এখন তুমি তো বড় আশা করে গেছো স্যার কি আর মিথ্যা কথা বলতে পারে? কে? তোমরা যারা থানায় আছো, বিশেষ করে সিনিয়র সিনিয়র এসআই আছো তোমরা, 304 ধারায় কখনো থানায় মামলা রেকর্ড হয়? কি হয় নাকি? না তারা স্যার। তো তা পাই নাই। শোনো, আত্মহত্যা কি? এটি কি খুন না অপরাধজনক নরহত্যা? পাবেন স্যার। আত্মহত্যা কি? স্যার অপরাধজনক। অপরাধজনক নরহত্যা স্যার। অপরাধজনক নরহত্যা আত্মহত্যা। আচ্ছা, ভালো কথা। তাহলে খুনের ব্যতিক্রম কয়টা? 4টা ব্যতিক্রম 5টি। স্যার। হ্যাঁ, ব্যতিক্রম 5টা স্যার। 4টা ব্যতিক্রম স্যার। খুনের উদাহরণ কয়টা? 4টা। 4টা তার মানে ব্যতিক্রম 4টা স্যার। এই চারটা 4টা স্যার। কাজ, এই 4টা কাজ অপরাধজনক প্রাণহানি না, খুন। আর ব্যতিক্রম হলো অপরাধজনক প্রাণহানি, এই তো নাকি? জি স্যার, ব্যতিক্রম 5টা স্যার। এখন এই ব্যতিক্রম গুলো অপরাধজনক প্রাণহানি, তার মধ্যে কোনটা দোষী হবে কোনটা হবে না। এখন প্রশ্ন হলো, এখানে যে একজন ব্যক্তি, একটা নারী তার 1 বছরের বাচ্চাকে নিয়ে একটা পানিতে নদীতে লাফ দিলেন, কি উদ্দেশ্যে? আত্মহত্যার উদ্দেশ্যে। তা বাচ্চাটাকে নিলেন কেন? তাতে বাচ্চাটাও মারা যায়, তাই না? তার জি মানে স্যার। নারীটি জানে যে বাচ্চাটা পানিতে ডুবে মারা যাবে। তো জেলেরা নারীটাকে উদ্ধার করলেন সুস্থ, কিন্তু বাচ্চাটা মারা গেলেন। তাহলে নারীটার কোন ধারায় অপরাধ হবে? দুটো, একটা 309, 302। 309, 302 এখন এখানে 302। 306 দিছে, 307 দিছে, কোনটা লিখবা তোমরা কও? 309 302 লিখবো স্যার 302। আমরা। সঠিক উত্তর 309, 302। 304ও আসার সুযোগ নেই, 306ও আসার সুযোগ নেই। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ, তাই বলে এটা প্ররোচনা হবে না। প্ররোচনা কখন হবে? যদি প্রশ্নে উল্লেখ করা থাকতো, যেমন আমি যখন 2001 সনে কুষ্টিয়ার মিরপুর থানার একটা ক্যাম্পে আইসি হিসেবে ছিলাম, তখন একটা অপমৃত্যুর ঘটনা তদন্তকালে রফিক নামে একজন মেম্বার ছিলেন, তার বউ, 4টা বউ একই অবস্থায় মারা গেছে বিষ পান করে। পঞ্চম বউ, এটাও বিষ পানে মারা গেছে। পুলিশ কোনোদিন তার কিচ্ছু করে নাই। হ্যাঁ, আমি তারে ছাড়ি নাই, আমি তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দিয়েছিলাম। কিভাবে? সে বিয়ে শাদী করে, একটা দুটো বাচ্চা নেয়, বাচ্চা কতগুলো সে নিজেও জানে না। নেয়ার পরে ধান টান, গ্রামে চাষাবাদ করে, ধান টান আছে,
তো বউরে মারে, বউ যখন অত্যাচার সহ্য করতে না পারে মর না, অসুবিধা কি, বাড়িতে তো বিষ আছেই, ওটা খেয়ে মর। এটা হলে প্ররোচনা হবে। কিন্তু বউকে তুমি মারলা স্বামীর অত্যাচারে অতিষ্ঠ, এটা কখনো প্ররোচনায় আসে না। পেনাল কোডের 107 ধারায় যে প্ররোচনা বা সহায়তা কাকে বলে, এটার উদাহরণে কি এরকম বলা আছে কোথাও? কি কাছে কাছে এখানে 306 আসার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছো? ঠিক আছে স্যার। এই জন্য দেখো যে অনেকগুলো। আচ্ছা, ক, উত্তেজিত অবস্থায়, ক নামক ব্যক্তি উত্তেজিত অবস্থায় খকে গুলি করেন, কিন্তু গুলিটি খকে না লেগে একটি বাঁশঝাড়ে লাগে। এটা কয়ের অপরাধ কত ধারায়? 307 তিনশো দ্বারা স্যার। সাত এখানে কি 302 আসার কোনো সুযোগ আছে? না, না 307 দ্বারা স্যার এটা। সঠিক উত্তর 307 ধারা। এখন কেউ যদি এখানে উত্তরে লিখে থাকে সে যদি মারা যাইতো 302 ধারায় হয়তো, যেহেতু মারা যায় নাই, তাহলে তার কি আসার সুযোগ আছে? না স্যার। সরাসরি খুনের চেষ্টার কথা আমরা কি তো লিখবো? যে পেনাল কোডের 307 ধারায় উল্লেখ করা আছে খুনের চেষ্টার কথা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করতে গিয়ে ব্যর্থ হন, তাহলে সেই ব্যক্তি পেনাল কোডের কোনো দণ্ডবিধি বলতে কোনো শব্দ নেই, পেনাল কোডের 307 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে কি করলেন তিনি? ক নামক ব্যক্তি খকে হত্যা করার জন্য গুলি ছোড়েন, কিন্তু সেই গুলিটি খকে না লেগে বাঁশঝাড়ে লাগে বা গাছে লাগে। এক্ষেত্রে ক পেনাল কোডের 307 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে, এই তো নাকি? জি স্যার। হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা, ক নামক ব্যক্তি, ক নামক ব্যক্তি গকে খুন করার জন্য ককে খকে প্ররোচিত করেন, অর্থাৎ ক নামক ব্যক্তি গ নামক ব্যক্তিকে খুন করার জন্য খ নামক ব্যক্তিকে প্ররোচিত করেন। ক প্ররোচনায় প্ররোচিত হয়ে, খ আর কি, খ প্ররোচনায় প্ররোচিত হয়ে গকে হত্যা করেন। এক্ষেত্রে ক এবং ক্ষয়ের অপরাধ কি? স্যার, যে যে স্যার যে হত্যা করছে, হুম। যে প্রশ্ন দিতে তার 109, 302, আর যে আচ্ছা, খুন করছে তার 302। আর এখানে যদি প্রশ্ন সঠিক স্যার। আসে ক নামক ব্যক্তি গকে হত্যা করার জন্য খকে প্ররোচিত করেন, খ কয়ের প্রণয় কয়ের প্ররোচনায় প্ররোচিত হয়ে গকে হত্যা করতে অস্বীকার করেন। এটা ক ধারা? 115 দ্বারা প্রেরণ করে স্যার। 115 302 কি স্যার। সেলিম, ওগুলো মুখস্থ করছে তো ভালোই নাকি? স্যার। স্যার এতে কি আন্নান? না স্যার, মুখস্থ না স্যার এটা। ও, মুখস্থ করছে নাকি ও নাজমুলে? না স্যার, এটা কমন বিষয় স্যার, এগুলো স্যার। কমন বিষয় তাই না? আচ্ছা, জি তো স্যার। 108 আমরা ধারা কই তোমরা যে দিতে এতদিন 108 দ্বারা আমরা দিইনি স্যার, এই পর্যন্ত আমি দিইনি স্যার। দেওয়া নাই না? আচ্ছা, না স্যার। বান্দরবন পাঠিয়ে দেবো, এটা জানো তোমরা? স্যার। হ্যাঁ। স্যার। 190 স্যার এটা। 189 স্যার। স্যার। 189 অর্থাৎ 189 দ্বারা কি বলা আছে? যে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন থেকে বিরত থাকার উদ্দেশ্যে হুমকি প্রদর্শন করেন। এটা পরীক্ষায় আসছিল কি তোমরা জানো? জি স্যার, আসলো স্যার। তার মানেটা হলো, যেমন একটা অ্যাডভার্টাইজ দিচ্ছে না, চা খাইতে গিয়ে যে তোমার বান্দরবন পাঠাই দেবো, পরে চা খায় ঠিক করে, এটি হলো 189 ধারা। এই জন্য আমি বলছি চা খা, যে বান্দরবন পাঠিয়ে দেবো। হুম। তার মানে পেনাল কোডের 189 ধারায় যে কথাটি বলা আছে সেটি হলো যে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে তার সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকার উদ্দেশ্যে তাকে হুমকি প্রদর্শন করেন বা ক্ষতি করার ভয় দেখান। আমার কথা কি বুঝতে পারছো?
আর বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বিলাল হোসেন কি বলতে চাইছিলে বলো। এখানে বলতে চাচ্ছিলাম ওই যে ক নামক ব্যক্তি, গ হ্যাঁ। নামক ব্যক্তিকে হত্যা করার জন্য খকে প্ররোচনা দেয়। হুম। এই প্ররোচনার ফলে খ এখানে হত্যা করলো না, এখানে তো খয়ের কোনো অপরাধ হবে না, কিন্তু ক স্যার 115 302 কিভাবে হয় স্যার? মানে না, 115 ঠিক তিনশো স্যার আছে, দুই কিন্তু এখানে 115 এখানে হবে স্যার। এখানে এখানে শোনো, শুধু এখানে 100, এখানে 302 আসবে না, সরাসরি 115 ধারা আসবে। 115। 115 ধরে গেছে। স্যার এখানে 115 কিভাবে আসে স্যার? শোনো, 108 ধারা কি জানো? 108 ধারাটা হলো প্ররোচনা দাতা, অর্থাৎ তুমি আমি কোনগুলো কাজ করলে আমরা প্ররোচনা দাতা হিসেবে গণ্য হব, অর্থাৎ একজন ব্যক্তির কথা বলা হয়েছে এখানে। প্ররোচনা 107, প্ররোচনা দাতা। তো ওখানে বিভিন্ন উদাহরণ দেয়া আছে যে এই ধরনের কাজগুলো করলেও ধরে নিতে হবে সেই ব্যক্তিটা নিজেই দোষী। বিষয়টা বুঝতে পারছো সাইফুল? ওইটা উদাহরণ। এই উদাহরণগুলোর মানে এই নয় যে ওই 108-এ কোনো শাস্তির বিধান নাই। আমার কথা বুঝতে পারছো সাইফুল? জি স্যার, ওখানে শাস্তি নাই স্যার। এই জন্য 115 হবে। 115 কি বলা আছে? মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন মৃত্যুদণ্ড বা কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। এটা বুঝতে পারছো? এবং স্যার অনুষ্ঠিত না হইলেও স্যার। না হইলেও বলা না আছে। হলেও এই অপরাধের জন্য নিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? যাক, আমরা দেখি কি প্রশ্ন আসলো। আচ্ছা, আচ্ছা। ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময়, আমরা কিন্তু এই বিভিন্ন সময় যে ইন্সপেক্টরশিপের যে প্রশ্নগুলো আছে আমরা সেটা নিয়ে আপাতত আলোচনা করছি। বিষয়টা হলো ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনগণ কর্তৃক আক্রান্ত হয়, ফলে জনগণের আঘাতে একজন ডাকাত গুরুতর আহত হয়। ডাকাত দল চিন্তা করেন তাকে রেখে গেলে ডাকাত দলের পরিচয় পাবে, এই ভেবে ডাকাত দলকে হত্যা করে তারা মালামাল নিয়ে চলে যায়। ডাকাত দলের অপরাধটা কত ধারায়? 302 ধারা স্যার। কত তিনশো ধারায় বলো? ছিয়ানব্বই হ্যাঁ, 396 396। শুনুন, এখন ডাকাত দল কিন্তু ডাকাত দলের লোককেই মারছে। এটা 302 হবে স্যার। 302 হবে? স্যার 396 তো বলা আছে খুন সহ ডাকাতি। সঠিক উত্তর 396। যতই গার্ডের মধ্যে 302 থাক, কারণটা কি হলো আমাদেরকে দেখতে হবে প্যানাল কোডের 391 ধারায় ডাকাতি কাকে বলে। বুঝতে পারছো? এখন ডাকাতি কাকে বললে তো হবে না, ডাকাতির জন্ম থেকে হলো দস্যুতার থেকে। তাকে দেখতে দস্যুতা করতে গেলে চুরির থেকে, তার মানে চোর্য সম্পত্তি লইয়া যাইবার কালে বা চেষ্টা কালে কি করলো? গুরুতর আঘাতের ভয়, মৃত্যুর ভয়, বল প্রয়োগ, আক্রমণ কিংবা অন্যায়ভাবে যদি আটক করেন, তখন এই চুরিটা দস্যুতায় পরিণত হয়। আর দস্যুতার সংখ্যা যদি 5 জন থাকে তাহলে কি হয়? ডাকাতিতে পরিণত হয়। ডাকাতিতে পরিণত ডাকাতি হবে। হয়। আর এই ডাকাত দল ডাকাতির পথ সুগম করিবার লক্ষ্যে যদি কাউকে হত্যা করেন, সেক্ষেত্রে কি হয়? খুন সহ ডাকাতি হিসেবে গণ্য হয়। 15 ডাকাতি হয়। বুঝতে পারছো? তার মানে প্রত্যেকটা ডাকাতের ভাইয়েরা ছিল ডাকাতের বংশধর, কি ছিল? চোর, তাই না? জি এই স্যার। জন্য পরীক্ষায় প্রশ্ন আসে, চুরি দস্যুতা ডাকাতি একই সূত্রে গাথা, ব্যাখ্যা দিন। আসে না পরীক্ষা প্রশ্ন? জি স্যার, আইছিল স্যার। জি স্যার আছে। চুরি জি স্যার। দস্যুতা ডাকাতি একই সূত্রে গাথা, আলোচনা করুন বা ব্যাখ্যা দিন। জিনিসগুলো ঠিক এরকমই। 6 জন লোক বা 5 জন লোক একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে, মালামাল নিচ্ছে। হঠাৎ করে গৃহকর্তা জেগে ওঠায় একজন গৃহকর্তাকে বেঁধে ফেললো। তখন কিন্তু এটি আর চুরি থাকে না, এটা কিন্তু দস্যুতাও হবে না, সরাসরি কি টাকা হবে ডাকাতিতে স্যার? পরিণত হবে। বিষয়টা ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো? গেছে কিন্তু চুরি করতে, প্রশ্ন আসছে এরকম,
স্যার তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, যে 5 জন চোর রাত্রিকালে কয়ের বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। হঠাৎ করে গৃহকর্তা জেগে উঠায়, একজন চোর গৃহকর্তার হাত পা বেঁধে মালামাল নিয়ে চলে আসে। তখন কি আর দস্যুতা হবে? না, তা ডাকাতি। ডাকাতি ডাকাতি হয়ে যাবে হবে। স্যার। ডাকাতি স্যার। কিন্তু যারা ভোকাস কোম্পানি আছে 457, 380 হাবিজাবি দিয়ে ভর্তি করেছে একেবারে। তার কথাটা এটা না? এটা কি, এটা জীবনে পরীক্ষায় আসবে না এরকম প্রশ্ন? কিন্তু তোমার মেধাটা জানতে হবে। যেমন তোমাদের পরীক্ষায় আসছিল একজন চাউল চোর, চাউল চুরি করেছে। চাউল চোর চাউল চুরি করে পালিয়ে যাচ্ছিল, জনগণ তাকে ঘেরাও করেছে। সে কি করলেন, চাউলের ব্যাগটা ফেলে দিয়ে তার হাতে একটা ছোরা ছিল, একজনকে আঘাত করে সে পালিয়ে গেল। সবাই বললো 324, 326 ইত্যাদি, 382, অনেক কিছু। সঠিক উত্তর কি? 394 স্যার। 384। 394। 394 স্যার। 394। সরি, কারণ 94। 394 ইসমাইল হোসেন। স্যার স্যার 94 মনে নাই স্যার, 84 হয়ে গেছে। এগুলো আগে বোঝো, এগুলো সবসময় পরীক্ষায় আসে, আমরা তো এখন ওগুলো আলোচনা করতেছি। আচ্ছা, খ ককে ধর্ষণ করিবার জন্য জোর চেষ্টা চালায়। ক তখন হাতের কাছে পাথরের তৈরি ফুলের টব দিয়ে আঘাত করলে প্রচন্ড আঘাত করে ক মারা যায়। অর্থাৎ প্যানেল কোডের 100 ধারার 3 নাম্বার যে উদাহরণ আছে, তৃতীয় উদাহরণ, এখানে কি বলা আছে যে ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ বা আঘাত। অর্থাৎ ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ বা আঘাত করলে একজন নারী এই ধর্ষণের হাত থেকে রক্ষার্থে ধর্ষককে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন নাকি? জি স্যার। জি স্যার। এখন প্রশ্নে বলা হয়েছে কার কি অপরাধ ব্যাখ্যা দিন। তো সেখানে লেখা আছে যে ক নামক ব্যক্তি খ নামক নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে খ নামক নারী বাড়িতে থাকা ফুলদানি দিয়ে কয়ের মাথায় আঘাত করে, ফলে ক মারা যায়। এক্ষেত্রে ক্ষয়ের অপরাধ হবে কিনা? হবে না স্যার। অপরাধ কি হবে? অপরাধ হবে না স্যার, স্যার। অপরাধ হবে না স্যার, রাইট স্যার অফ এখানে ডাইরেক্ট ডিফেন্স স্যার। 304 হবে না স্যার? না, এখানে 304 তো হবে না, এই তো সমস্যা তোমার। এখানে 304 হবে কেন? এখানে তো তার অপর, তাকে তো রেহাই দেওয়া 304 হতো। শোনো, কথাটা 304 হতো। এই ধরনের অপরাধটাও কিন্তু খুন না, এটা হলো অপরাধজনক নরহত্যা। তাই বলে 304-এ তো তার বিরুদ্ধে মামলা হবে না। বিষয়টা কি বুঝতে পারছো? আবার যদি মামলা হয়, এখানে মনে করো 304-এ মামলা হলো, মামলা হওয়ার পরে আমরা মামলার প্রসঙ্গে আলোচনা করতেছি। মামলা হওয়ার পর আদালত দেখবেন যে নারীটি তার ইজ্জত রক্ষার্থে কাজটা করেছে, ধর্ষণের হাত থেকে রক্ষার্থে, আদালত তাকে খালাস দিতে পারে। আমরা কিন্তু সে কথা বলিনি, আমরা বলছি এই নারীটি যে কাজটি করেছে এটা আইনসঙ্গত কিনা। বিষয়টা ক্লিয়ার? আমরা জি কিন্তু স্যার, বলি নাই। আইনসঙ্গত স্যার। হ্যাঁ, 100 ধারার মতো আইনসঙ্গত স্যার, প্যানেল কোডের। স্যার এটা অপরাধ হবে না যদি 100 ধারা মোতাবেক হয় আর কি। কিন্তু মামলা হয়ে 100 গেলে তো না, স্যার 100 লিখতে হবে প্যানাল কোডের 100 100 স্যার। ধারার তৃতীয় উদাহরণ অনুযায়ী নারীর কাজটি অপরাধ হিসেবে গণ্য হইবে না। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে ধর্ষক যে তাকে ধর্ষণের চেষ্টা করলো, তার বিরুদ্ধে কি হবে? যে মারা সে গেল, সে তো স্যার মারাই গেছে স্যার। মারা গেলেও তার তার কিন্তু অপরাধ মারা হয়েছে। যাবে স্যার। মারা গেলেও তার অপরাধ হয়েছে। কারণ ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে ডাকাত মারা গেলে ওই ডাকাতের নামেও কিন্তু মামলা হবে, কিন্তু পরবর্তীতে 304 নারী শিশু যে 9-4 ইয়েটা খ ধর্ষণের চেষ্টা। 9-4 খ। জি স্যার। আচ্ছা, প্রশ্নটা দেখো। ক নামক ব্যক্তি, ক নামক ব্যক্তি খকে হত্যা করার জন্য তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি করেন, কিন্তু গুলিটি খকে না লেগে গকে লাগে এবং গ ঘটনাস্থলে মারা যায়। এক্ষেত্রে কয়ের অপরাধটা কত ধারায়? 302 ধারা স্যার। তিনশো হত্যার এক উদ্দেশ্যে স্যার গুলি করছেন। ক কার কত ধারায় হলো বলো?
302 দ্বারা হবে স্যার। 302 স্যার। 302 স্যার। আর যাকে মারতে চাইলো আরেকজনকে মারলো সেটা কি হবে? 307 আসবে না? জি স্যার, 327 আসবে স্যার, সরি স্যার, 327 আসবে স্যার। জি স্যার, 307 আসবে স্যার। আমাদের ইলিয়াস বলছে স্যার 301। 301-এর কথাটা কি বলা যায় জানো? যে এই ধরনের ঘটনা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হইবে না, এই ধরনের ঘটনা খুন হিসেবে গণ্য হইবে। তাহলে খুনের শাস্তি কত ধারায়? 302 স্যার। 2। 302। আমি এই প্রশ্নটা আবার আর বলছি। 301-এ এভাবে বলা আছে যে যাকে মৃত্যু ঘটাইবার উদ্দেশ্য ছিল বাবা দরকার নাই সে তো, আমি তো মৃত্যুবরণ বললাম না যে করে অন্য। ওই ব্যাখ্যাটা এটা ওখানে তোমাকে এখন তো বোঝানো এটা যে হয়েছে। 301-এর হয়েছে। 301-এ তো উত্তর হবে না। 301-এ জীবনে কোনো মামলা হয় না। 301-এ বলেছে যে এই ধরনের ঘটনা কখনো অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হইবে না, খুন হিসেবে গণ্য হইবে। এটা তোমাকে বোঝানো হয়েছে, আইন দিয়ে দেখানো হয়েছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা। আহ এই যে যেমন এই পরীক্ষায় প্রশ্নটা আসছিল, ক ক্ষয়ের অফিস থেকে ফিরিবার সময়ে নিজের মনে করে একটি কলম নিয়ে আসে। বাড়িতে এসে বুঝিতে পারে যে কলমটি তার নয়, কিন্তু কলমটি আর ফেরত দেয়নি। এটা কত ধারায়? 408 দ্বারা স্যার, পেনাল কোডের অপরাধ করছে স্যার। কর্মচারী কর্তৃক সরকারি সম্পত্তি কত ধারায়? আত্মসাৎ। 408 দ্বারা স্যার। কেমনে 408 ধারা হবে? কত? স্যার এটা স্যার যে সরকারি কর্মচারী হয়ে স্যার এটি দায়িত্ব প্রাপ্ত হয় স্যার। 409 স্যার, সরকারি কর্মচারী হলে 409 স্যার। 409, 408 দ্বারা হবে স্যার এটা। কোন সরকারি কর্মচারীর কথা বলা হয়নি। স্যার এটা 403 ধারা স্যার। তাহলে 408 স্যার। সঠিক উত্তর 403। 403 ধারা হবে। কর্মচারী বা চাকরি। 403 ধারা হবে। যাই হোক, জিনিসগুলোকে বোঝো। আচ্ছা, অনেকগুলো। শোনো, একটা প্রশ্ন আসে, ক নামক ব্যক্তি পাখি শিকার করিবার উদ্দেশ্যে গুলি ছোড়েন, কিন্তু সেই গুলিতে একজন মারা যায়। এক্ষেত্রে তার অপরাধটা কত ধারায়? কি? এটা তো স্যার 302 302 হবে হবে স্যার। স্যার। না, পাখি মারার স্যার জন্য গুলি করেছে, প্রশ্নে কিন্তু এটা বলা নাই একজন মানুষকে মারার জন্য। এটা অবহেলা। স্যার 80 ধারার ব্যতিক্রমে স্যার এ পাবে না স্যার। না, এটি পেনাল কোডের নাই, 304-এর ক, অবহেলা জনিত কারণ। 304 অবহেলা ধরুন মৃত্যু সংঘটন। তাহলে আমরা কি লিখবো? 304-এর যে কো। আমরা লিখবো পেনাল কোডের 304-এর ক ধারায় উল্লেখ করা আছে অবহেলা জনিত কারণে মৃত্যুর কথা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তাচ্ছিল্য অবহেলা করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটান, বা কোনো ব্যক্তির তাচ্ছিল্য বা অবহেলাজনিত কারণে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেই ব্যক্তি পেনাল কোডের 304-এর ক ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে কি হলো? ক নামক ব্যক্তি পাখি শিকার করার উদ্দেশ্যে গুলি ছোড়েন, সেই গুলির আঘাতে মারা যায়। এক্ষেত্রে তিনি পেনাল কোডের 304-এর ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। এখন যদি কেউ লাগে এই ধারায় বলছে পাখি শিকার নিষিদ্ধ, ঘোড়ার ডিম নিষিদ্ধ, তো কইছে কেটা এখানে রে? মানে প্রশ্ন যুগে এমন হয়েছে, বললাম না বর্তমানে ছাত্রের চেয়ে মাস্টারের সংখ্যাটা বেশি। বুঝতে পারছো? তো সব ছাত্রই তো আমার ছাত্র যত আছে। এই এই প্রাইভেটের জন্মদাতা আমি। 2011 সনে রাজারবাগ পুলিশ লাইনে 360 জনকে বিনা পয়সায় পড়াতাম। এখন বড় বড় মাস্টার হয়ে গেছে অনেক। বুঝতে পারছো? তারপরে অনলাইনের প্রতিষ্ঠাতা আমি, প্রথম আমি অনলাইন শুরু করাই। তো এখন অনেকে অনলাইনে পড়াচ্ছেন, কারণ পড়ালে টাকা পাওয়া যায়। তো আইনের এত ব্যাখ্যার দরকার হয় না। বুঝতে পারছো? ধারা 8টা 10টা না দিলে নাম্বার পাওয়া যাবে না, এই জন্য তাদের ধারার আগে প্রয়োজন। আমার কথা বুঝছো তুমি? বিল্লাল হোসেন। আচ্ছা। আচ্ছা, যদি কোনো ব্যক্তি নিজে নিজের হাতটা কেটে ফেলে, এটা কি অপরাধ? জি স্যার, অপরাধ। কত ধারায়? 326। নিজের হাত নিজে কেটে ফেললে কি 326 হয়? কি বেলাল হোসেন?
তারা যেহেতু আত্মহত্যার চেষ্টা করলে 309, এখন নিজের হাত নিজে কেটে ফেলছে, এটা তো অপরাধের একটা পর্যায়ে আসবে স্যার। হ্যাঁ, এটা অপরাধ 326 ধারা, এটা তোমাদের ইয়ের জন্য বললাম। মানে ক নামক ব্যক্তি ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে একটা গৃহে অনাহারে রাখে, ফলে দীর্ঘদিন অনাহারে থাকার কারণে খ মারা যায়। কয়ের অপরাধ কত ধারায়? 302 তিনশো স্যার। দুই স্যার। 302 ধারায়। Good. ইন্সপেক্টরশিপের বিভিন্ন সময় প্রশ্ন আসছিল তো। আচ্ছা, ক একজন সুন্দরী যুবতী খ নামক এক যুবকের প্রেমে প্রত্যাখ্যাত হয়ে শরীরে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয় এবং পরে একদিন সে সুযোগে ব্লেড দিয়ে তার মুখমণ্ডল বিকৃত করে। এটা কত ধারার অপরাধ? অর্থাৎ সে প্রেম নিবেদন করেছে, প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে বলছে আমি তোমাকে অ্যাসিড নিক্ষেপ করব, করে নাই কিন্তু। এটা পরীক্ষা আসছিল, তোমরা জানো কি প্রশ্নটা কাদের আসছিল জানো? একজন লোক প্রেমে ব্যর্থ হয়ে একটা নারীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দিয়েছিল। তো এরপরে কি করছে, নারীটাকে একদিন একা পেয়ে ব্লেড দিয়ে তার মুখমণ্ডল বিকৃত করে দেন। এটা কত ধারা? তাই সাইড দিয়ে স্যার নারী শিশু। কেমনে হয়? চার স্যার ধারা? 326 হবে স্যার। স্যার 326 হবে। 326 ধারা, সঠিক উত্তর 326 ধারা। বিষয়টাকে বোঝা গেছে? তোমার মাথা নষ্ট করার জন্য এগুলো প্রশ্ন উত্তর থাকে এখানে। কারণ মুখমণ্ডল বিকৃত করা 320-এ বলা আছে না? জি কি? স্যার। স্যার আছে স্যার। যাক, আচ্ছা। ক নামক ব্যক্তি ক নামক ব্যক্তি মাতাল অবস্থায় খকে লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি করেন, ফলে খ ঘটনাস্থলে মারা যায়। কয়ের অপরাধ কত ধারায়? 302 স্যার। 302 স্যার। আবার বেলাল যদি দেয়, নিজে যদি খায় এত ধারা, মাইসে খাওয়াইলে এত ধারা নাকি বেলাল? কি বেলাল? না স্যার, 302 স্যার। সঠিক উত্তর 302। কারণ প্রশ্নে কিন্তু বলা নাই যে ইচ্ছার বিরুদ্ধে তাকে খাওয়ানো হয়েছে বা ইচ্ছা করতে খেয়ে খাওয়া খাওয়া হয়েছে। এখানে কিন্তু ব্যতিক্রমের কথা বলা হয়নি। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। যাক, আমরা বিপদে আছি। আচ্ছা, ক নামক একজন কলেজ ছাত্রী এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে তার ভাই তাকে দেখতে পায় এবং তার ভাই তাকে হাসপাতালে নিয়ে যায়, ফলে সে সুস্থ হয়ে ওঠে। এক্ষেত্রে কয়ের অপরাধ কত দাঁড়ায়? 309 দ্বারা 309 সাজানো স্যার। করে স্যার, নাইডে। 309 স্যার। আচ্ছা, এখন আমি দেখাই তোমাকে, দেখো তার বয়স এত বছর ইত্যাদি ইত্যাদি, এখন কি করবো, আর এগুলা তো বোঝাও যায় না। আচ্ছা, তোমাদের যে প্রশ্নটা তোমরা বলছিলা 369 ধারা, 369 ধারার মানেটা কি জানো? যে যেমন যদি প্রশ্ন আসে ক নামক শিশুর বয়স 10 বছর বা 7 বছর, সে অনেকগুলো স্বর্ণের গহনা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় খ তার স্বর্ণের গহনাগুলো কেড়ে নিয়ে যায়, তোমরা নিশ্চয়ই 369 ধারায় দিবা, তাই না? কি, তাই তো দিবা সাইফুল? আর 369 তো এখানে 10 বছরের কম বয়স্ক শিশু দেহবরণ থেকে বিভিন্ন সম্পত্তি চুরির কথা বলছে, স্বর্ণ গয়না বা এরকম কোনো কিছু। তোমাদের এই জন্য বললাম, তোমরা যে প্রমোশন পাও না, এই বুড়া হয়েছে এএসআই, তোমরা তো এএসআই হতে পারত না। স্যার 306 হবে স্যার। কোন 303 স্যার ঘোড়ার ডিম। একটা শিশু, তার বয়স মনে করো 7 বছর বা 10 বছরের নিচে, তার শরীরে অনেকগুলো গয়না বা টাকা পয়সা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, গয়নাগাটি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে একজন লোক তার গয়নাগাটি করে নিয়ে দৌড় দিয়ে দিল, এটা কি 369 ধারা হবে না? কে, তোমরা যে দেহভরণ চুরি বলো, এটা সম্পূর্ণভাবে ভুল। এটা একটা চুরির অপরাধ।
কারণ পেনাল কোডের 378 ধারায় যে চুরির উদাহরণ দেয়া আছে সেখানে কি কোনো ব্যতিক্রম দেয়া আছে নাকি? শোনো, 369 ধারার বক্তব্যটা হলো, ওই অধ্যায়টা হলো অপহরণ। বোঝা গেছে সেলিম? ওই অধ্যায়টা হলো অপহরণের অধ্যায়, জি বিবাহের, স্যার। মুক্তিপণের। আর এই 369 ধারাটা হলো এই বাচ্চাটার শরীরে যে গয়নাগাটি গুলো আছে এগুলো চুরি করার উদ্দেশ্যে তুমি অপহরণ করেছো। বিষয়টা ক্লিয়ার? ওটা স্যার তাহলে স্যার ক্লিয়ার স্যার। ডাইরেক্ট 379 হবে স্যার। ওরা দাঁড়িয়ে 379। বেলাল মিয়া, কে কিছু বোঝো? মনে হয় না। কি রাসেল, স্যার, কি বোঝা যায় কিছু, না বোঝো না কোনটা? না স্যার, বোঝা যাচ্ছে স্যার, ঠিক আছে। স্যার 356টা একটু ব্যাখ্যা দেন। 356 দিগম্বর বোঝো? দিগম্বর, ল্যাংটা করে ফেলা, জি উলঙ্গ স্যার, করা, উলঙ্গ। বস্ত্রহীন করা। করা, বিবস্ত্র করা, স্যার এটাই হলো 356। জন্মদিনের ড্রেস পরানো স্যার একেবারে। বোঝো নাই? স্যার এইটা তার মানে কি, আমি তোমাকে পড়ে শোনাই। এই জন্য বললাম যে আগে বই পড়ো, মূল বই না পড়ে ওই স্যারের গল্প শুনে লাভ নাই। বুঝতে পারছো? স্যার এই যে দেখো 356 কি বলা আছে, কোন ব্যক্তির পরিহিত বা বাহিত সম্পত্তি অপহরণের প্রচেষ্টায় আক্রমণ কিংবা অপরাধজনক বল প্রয়োগ। তোমার কাপড় খুলে নেওয়ার উদ্দেশ্যে, তোমার পরিহিত বা তুমি যেগুলো বহন করে নিয়ে যাচ্ছ এগুলো খুলে নেওয়ার উদ্দেশ্যে আক্রমণ করা, খুলে নেয় নাই। বিষয়টা ক্লিয়ার? স্যার, এই যে পকেট মাইরের সময় 356 দেয়। ওই ফাজলামা দলেরা দেয়, ওরা পড়ালেখা জানে না তাই। দেখো না কি লেখা আছে 356-তে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বাহিত বা পরিহিত সম্পত্তি অপহরণের জন্য সেই ব্যক্তিকে আক্রমণ করেন কিংবা তাহার উপর অপরাধজনক বল প্রয়োগ করেন, তার মানে কি, এই সম্পত্তিগুলো অপহরণ নেয়ার জন্য তাকে আক্রমণ করেন। আক্রমণ করেন এটা কি নেয়ার জন্য আক্রমণ করেছে, নেয়া তো নাই নাকি? কি ইসমাইল হোসেন, এই স্যার সমস্ত এই সমস্ত বোকাস উত্তর পড়বা না, এটা দিগম্বর, ওই যে কাপড় খুলে নেওয়া, বুঝতে পারছো? এটা স্যার আমরা অনেক আগের থেকে জানি। হম। আর এই 369 যেটা বলছিলাম সেখানে আলাদা। দেখো পড়ো, আগে বই তো পড়ো না তোমরা, তোমরা তো পড়ো উল্টা পাল্টা। এই দেখো, 10 বছরের কম বয়স্ক শিশুর গা থেকে সম্পত্তি অপহরণ করিবার উদ্দেশ্যে তাহাকে অপহরণ করা। কি উদ্দেশ্যটা কি? তার শরীরের গয়নাগুটি গুলো নেয়ার উদ্দেশ্যে তাকে অপহরণ করা, এই তো নাকি বেলাল হোসেন? জি স্যার। এই দেহবরণ চুরি তোমার কুইসি কাটা, এখানে চুরি তো চুরি, মাস্টারের অভাব নাই তো তাই। দেখো কি বলা আছে, যদি কোনো ব্যক্তি কম বয়স্ক কোনো শিশুর গা থেকে অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি অপসারণের উদ্দেশ্যে তাহাকে অপহরণ করেন। কি আমার কথা কি বুঝতে পারছো? এটা বলে আবার দেহবরণ চুরি। স্যার বুঝতে পারছি স্যার। আর বোঝানোর কিছু নাই, আর কি বলার আছে? কে মাহমুদ, আদিতবাড়ি থানা। মাহমুদ আমার ছাত্র, 2005 সালে আমি যখন সারদায় ছিলাম তখন ওরা সারদায় ট্রেনিং করে। অনেকেই আছে তোমরা যারা সিনিয়র, বেশিরভাগ তো সাব ইন্সপেক্টর হয়ে গেছে, কেউ ইন্সপেক্টরশিপ পাশও করে। সারদা সারদা স্যার 5 সালের কোন মাস পর্যন্ত ছিলেন স্যার? আমি 5 সাল শুধু না, আমি তো 10 সাল পর্যন্ত সারদা ছিলাম। তুমি কোন সালে ট্রেনিং করছো? স্যার আমি 4 অক্টোবর থেকে 5 সালের এপ্রিল পর্যন্ত স্যার। 5 এপ্রিলে গেলে তোমার সার্ভিস বইয়ে দেখো আমার সই আছে। আমি আরো ট্রেনিং ছিলাম, তোমার সার্ভিস বইয়ে দেখো জাহাঙ্গীর লেখা আছে। তোমার সার্ভিস বইয়ের প্রথম পাতায় যে একটা যোগ্যতা শীট, যোগ্যতা শীটে দেখো আমার নাম লেখা আছে। আমি আরো যে স্যার ওই একটা ব্যাটালিয়নের ব্যাচ ছিল স্যার, অল্প 170 হ্যাঁ, জন ওই যে স্যার, ওই ওই ব্যাচে ওই ছিলাম। ব্যাচেরই হলো মাহমুদ। তো 114 জনের ব্যাচ ছিল তোমরা নাকি? 100 জি স্যার 114 জন স্যার, 140 জন স্যার।
144 না 114 ছিল এরকম। জি স্যার, এরকম ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপরের ব্যাচ তো চলে গেল তোমার বাবর সাহেবের 4 মাসের ব্যাচ। সঠিক স্যার, বাবর সাহেবের 4 মাসের ব্যাচ স্যার। জি স্যার। ওখানে ইয়া ছিল, একলেস টেকলেস ছিল আমাদের ছাত্র অনেক, বেশিরভাগ সাব ইন্সপেক্টর হয়ে গেছে। কিছু বলার আছে কারো? কিছু বলার আছে? নাই স্যার। কারো কিছু জানার আছে? নাজমুল? না স্যার, জানা স্যার। স্যার, হ্যাঁ বলো। এই বাঁশের লাঠি দিয়ে মাথা আঘাত করেছে। হুম। এখন এমসি আসছে সিম্পল হার্ড। হ্যাঁ, 323। এখন হ্যাঁ, এই ক্ষেত্রে কি 25 দেওয়ার কোনো সুযোগ আছে না চার্জশিটে? না, পঁচিশ হবে না স্যার। 323 এর চার্জশিট হবে না, প্রসিকিউশন হবে। কিন্তু না, এর সাথে আরো অন্যান্য ধারা আছে, কিন্তু এখানে এখন তো 323 দিতে হবে। স্যার আমি হ্যাঁ, বলতেছি কি, আইও কে তো চাপ দিচ্ছে যে তুমি 25 দিবা। এখন আইও বলছে 25 আমি দিতে পারি। তাহলে আপনি আমাকে একটা চিঠি দেন, আমি চিঠির আলোকে আপনার স্মারকের আলোকে যে না না, আপনার কথা তাও পারবে না, তাও পারবে না। কেননা পারবে আমি না। আমি আয়ও কারো কথা শুনতে রাজি নয়। যদি এমসি তে লেখা থাকতো যে এই 325, অর্থাৎ এই লাঠির আঘাতে, তার মাথায় যে লাঠির আঘাতটা হয়েছে সে কারণে সে এতদিন হাসপাতালে ভর্তি ছিল, তাকে কমপক্ষে 20 দিন পর্যন্ত এই রোগে ভুগতে হবে, এই আঘাতের কারণে তাকে ভুগতে হবে বা হাসপাতালে ভর্তি থাকতে হবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। অথবা অর্থাৎ পেনাল কোডের 320 ধারার যে 8টা উদাহরণ দেয়া আছে, একটাও কিন্তু প্রশ্নের মধ্যে তোমার বলা নেই। যদি না উল্লেখ স্যার। করা থাকতো লাঠির আঘাতে তার কান খুলে পড়ে গেছে, 325 আসতো। শোনো, 325 এবং 326 দুটোই গুরুতর আঘাতের শাস্তি। আমার কথা কি বুঝতে পারছো? একটা 325, হলো ব্লাইন্ডের, একটা হচ্ছে শার্প আস্তে আঘাত। আস্তে, 325 এবং 26 দুটোই গুরুতর আঘাতের শাস্তি। এখন 325 আসে কখন? যদি কোনো অস্ত্রের কথা উল্লেখ না থাকে। এখন অস্ত্র কোথায়? অস্ত্র আইনের 4 ধারায় যে বিষয়গুলোকে অস্ত্র হিসেবে গণ্য করা হয়েছে। আর 326, এটা হতে গেলে কি হতে হবে? অস্ত্রটি হতে হবে মারাত্মক বা বিপজ্জনক। বুঝতে পারছো? আচ্ছা, এখন 326 আর 325 দিলে হবে না। এই মারাত্মক বা বিপজ্জনক অস্ত্র দ্বারা, বা এই মারাত্মক বা বিপজ্জনক অস্ত্র ব্যতীত অন্য কোনো জিনিস দিয়ে আঘাত করার ফলে 320 ধারায় যে গুরুতর আঘাতের উদাহরণ দেয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটা থাকতে হবে, না হলে 325 হবে না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। একজন ব্যক্তিকে ঘুষি দিয়েছে, তার 32টা দাঁতে পড়ে গেছে, এটা 325। আর ব্লেড দিয়ে একজনের কান কাটে ফেলছে, 326। কানটা কাইটা শার্প বিকৃত করে কাটিং। দিয়েছে। বুঝতে পারছো? জি যে স্যার। আর কারো কিছু বলার আছে? হাফিজ? নাই। 324টা একটু বলেন স্যার। 324টা গুরুতর আঘাত, কিন্তু ওই যে 320-এর যে গুরুতর আঘাত আছে ওইটা উল্লেখ করা নাই। ক নামক ব্যক্তি ধারালো অস্ত্র দ্বারা খকে আঘাত করলে ক্ষয়ের শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় বা গুরুতর আঘাত হয়, 324। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। 326 হতে গেলে 320-এর যে উদাহরণ আছে, 326 এবং 25 হতে গেলে 320-এর উদাহরণের 8টির যে কোনো একটা ওই প্রশ্নের মধ্যে থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? ইয়ে স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। যাও, সকালে আর ক্লাস নিচ্ছি না, তোমরা সকালে যেহেতু আসো না, নিচ্ছি না। কালকে সকালে আর পরশু দিন তো নাই। কালকে যথারীতি এই রাত 9:30টায় আমরা ক্লাস নেব, আমরা শেষ করে ফেলবো। এরপরে যার যার ক্লাসে আবার আমরা চলে যাব। এই ইন্সপেক্টরশিপের প্রশ্নগুলো এই জন্য আলোচনা করতেছি যে আমার কাছে বিভিন্ন ইন্সপেক্টরশিপের প্রশ্ন আসছে, এবং 23 সনের প্রথম ষান্মাসিকে 25 সনে যে পরীক্ষা হলো সেখানেও ইন্সপেক্টরশিপ গাইড থেকে 14টা প্রশ্ন আসছে। 20টার মধ্যে প্রশ্ন আসছে ইন্সপেক্টরশিপের গাইড থেকে 14টা। তাহলে তোমাকে বুঝতে হবে যে ইন্সপেক্টরশিপের গাইডটাকেই কর্তৃপক্ষ অনুসরণ করে। কিন্তু ওই গাইডে যে উত্তরগুলো আছে এগুলো লিখতে তোমরা পারবা না, এগুলো লেখলে তোমরা ফেল ছাড়া আর কিছু নেই, কারণ ওই যুগটা এখন আর নাই।
আমরা যখন পরীক্ষা দিছি আমাদের সময়, আমি বরাবরই নর্মাল ধারা, আমি যখন 96 এএসআই হই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো ধারা দেয়, অনেকগুলো ধারার প্রশ্ন নেই, ধারা যেটা হওয়ার সেটাই হবে। বিষয়টা বুঝতে পারছো? মাহমুদ, কি আমাকে শুনতে পাচ্ছ? মাহমুদ, মাহমুদ, যাক, ও মনে হয় শুনতে পাচ্ছে না। তো তোমাদের যদি মাহমুদ, কি শুনতে পাচ্ছ? কি কারেন্ট নেই তোমার আদিতবাড়ি থানায়? তোমার ওই দেখো লাল বাটনে চাপ দাও, তোমার কথা আসবে, সাউন্ড তোমার বন্ধ করা আছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। কালকে রাত 9:30টায় আমরা আবার আসবো। ধন্যবাদ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ।